সুপ্রিয় শিক্ষার্থী, হক একাডেমিতে আপনাদের স্বাগতম। বিগত ক্লাসে আমরা পরিসংখ্যানের লেকচার 1 নিয়ে আলোচনা করেছি। মূলত পরিসংখ্যানের যে বেসিক বিষয়গুলো ছিল ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের এপিসোড 2 লেকচার 2 পরিসংখ্যান। এখন আমরা ম্যাথামেটিক্সে যাব এবং বিভিন্ন ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে মূলত গণসংখ্যা নিবেশন সারণী এবং গড়। আজকে মূলত আমরা গণসংখ্যা নিবেশন সারণীটি আর গড়টি পুরোটি সমাধান করে দিব। আশা করি আপনাদের এরপর আর কোনো সমস্যা থাকবে না। আজকে প্রথমে আমরা গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার আগে কি কি করতে হবে, কি কি স্টেপ করতে হবে, কি কি সূত্রের প্রয়োজন, এরপর আমরা গড় সম্পর্কে জানবো, কত ধরনের গড় আছে এবং ওগুলোর সূত্র সম্পর্কে জানবো, প্রতীক সম্পর্কে জানবো এবং আমরা আজকে একটি ম্যাথ সলভ করবো। আশা করি আপনাদের এরপরে এই টপিকগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের লেকচারগুলোতে ফিরে যাই, আমাদের লেকচার 2তে ফিরে যাই। আর কেউ যদি লেকচার 1 মিস করে থাকে, এই লেকচারটি শুরু করার আগে লেকচার 1টি দেখে নেবে। ঠিক আছে, আমরা আজকে আমাদের লেকচার 2তে যাই। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী এবং গড়। গণসংখ্যা নিবেশন সারণী এবং গড় তৈরি করার জন্য কিছু সূত্রের প্রয়োজন আছে। ওই সূত্রগুলো হলো এগুলা। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য অবশ্যই আমাদের পরিসর দরকার হবে এবং শ্রেণী সংখ্যা দরকার হবে। পরিসর আর শ্রেণী সংখ্যা ছাড়া আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারি না। এরপরে আমরা যাব গড়ে। এই 3, 4, 5 3, 4, 5 এই তিনটা হলো গড়ের সূত্র। এই তিনটা 3, 4, 5 হলো গড়ের সূত্র। আর প্রথম দুইটা আমাদের দরকার হয় গণসংখ্যা নিবেশন সারণীতে। আচ্ছা, এই দুইটা টপিক একসাথে পড়ানোর একটাই কারণ হচ্ছে, কারণ গণসংখ্যা নিবেশন সারণী থেকেই আমাদের গড় বের করতে বলে। আমরা যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, ওইটা থেকেই আমাদেরকে গড় বের করতে বলে। তাই আমরা দুইটা টপিককে একসাথে একই লেকচারের মধ্যে ইনক্লুড করেছি। ঠিক আছে, আমরা দেখি তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমার মূলত তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে পরিসর, শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান, আর শ্রেণী সংখ্যা। পরিসর আমাদেরকে বের করতে হবে। পরিসর বের করার নিয়ম কি? সর্বোচ্চ মান, আমার যে উপাত্তগুলো দেওয়া থাকবে ওই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় যে উপাত্তটি আছে ওইটি হচ্ছে আমার সর্বোচ্চ মান, আর সবচেয়ে ছোট যে উপাত্তটি আছে ওইটা হচ্ছে আমার সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান থেকে আমাকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর এখানে 1 যোগ করতে হবে। যোগ করার পর আমরা আমাদের পরিসর পেয়ে যাব। এরপর আসি শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তির এখানে কোনো সূত্র দিনে শ্রেণীব্যক্তির সূত্র আছে। বিচ্ছিন্নের জন্য এক ধরনের বিচ্ছিন্ন চলকের জন্য এক ধরনের শ্রেণীব্যক্তির সূত্র, আর অবিচ্ছিন্ন চলকের জন্য অন্য রকমের আপনার শ্রেণীব্যক্তির সূত্র। কিন্তু অন ম্যাক্সিমাম টাইম সৃজনশীলের মধ্যে আমাদেরকে শ্রেণীব্যক্তি দেওয়া থাকে, তাই আমরা এখানে শ্রেণীব্যক্তির সূত্রটি লিখিনি। আমরা শ্রেণীব্যক্তির সূত্রটি যখন আমরা ম্যাথ করতে যাব তখন আমরা শ্রেণীব্যক্তির সূত্রটি দেখিয়ে দিব। কিন্তু এটা শ্রেণীব্যক্তির সূত্র ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হয় না, কারণ ম্যাক্সিমাম টাইম প্রশ্নের মধ্যে শ্রেণীব্যক্তিটি দেওয়া থাকে, কখনো 5 কখনো 10। তাই আমাদের দরকার হয় না, তারপরেও আমরা ম্যাথ করার সময় সূত্রটা দেখাই দিব। বিচ্ছিন্নের জন্য যে সূত্র এবং অবিচ্ছিন্ন চলকের জন্য যে সূত্র এটা দেখিয়ে দিব। এরপর আসবো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ভর করে পরিসর এবং শ্রেণীব্যক্তির উপর। আমাদের শ্রেণী সংখ্যা বের করবো আমরা সবার শেষে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার আগে আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। ওই শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাকে অবশ্যই পরিসর লাগবে এবং শ্রেণীব্যক্তি লাগবে। শ্রেণীব্যক্তি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে বের করার দরকার নেই, যদি প্রশ্নে দেওয়া না থাকে তখন আমরা সূত্র অ্যাপ্লাই করে শ্রেণীব্যক্তি বের করব। আর পরিসরের যে সূত্রটা দিয়েছি এটা থেকে পরিসর বের করতে হবে। পরিসর আর শ্রেণীব্যক্তি দুইটা পেয়ে গেলে তখন আমরা পরিসর থেকে শ্রেণীব্যক্তি ভাগ করে দিব, তখন আমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাব। এখন যে শ্রেণী সংখ্যাটা আমরা পাবো ওইটাই অনুযায়ী আমাদের কি হবে, গণসংখ্যায় শ্রেণী হবে। ঠিক আছে, এটা গেল আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হয় ওগুলো নিয়ে আলোচনা। 1 আর 2 গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রয়োজন হয়। এখন আসি আমরা গড়। গড় নির্ণয় করার জন্য আমাদের 3টা সূত্রের প্রয়োজন। 3টা না 4টা সূত্র আছে গড় নির্ণয় করার জন্য, কিন্তু 4 নাম্বার যে সূত্রটি আছে ভারযুক্ত, ওইটা আমাদের প্রয়োজন হয় না। এসএসসিতে ওই সূত্রটি খুবই কম দেখা যায়। আমাদের মূলত এই 3টা থেকেই আসে। এই 3টার মধ্যেও আমাদের এই 5 নাম্বার যে সূত্রটি আছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার সূত্রটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কখনো 4 নম্বর সূত্রও আসে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বর সূত্রটি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে গড়, নরমাল গড়। এখানে আছে সামেশন অফ x ডিভাইড বাই n, গাণিতিক গড়।
এটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। তারপরে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সেটা হচ্ছে এ প্লাস এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। এগুলো গেলে আমাদের গড়ের সূত্র। ঠিক আছে, গড় নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আমরা সূত্রগুলো পরিচয় দেখাচ্ছি, কোন টপিকের জন্য কি কি সূত্রের প্রয়োজন এটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা আসি আমাদের প্রতীক, এই যে সূত্রে যে প্রতীকগুলো আছে ওগুলোর পরিচয়। এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যার ধাপ বিচ্যুতি, এ হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এন হচ্ছে মোট গণসংখ্যা। আবার বলছি, এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যার ধাপ বিচ্যুতি, এ হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এন হচ্ছে মোট গণসংখ্যা। ঠিক আছে, এই সূত্রগুলো দিয়ে আজকে আমাদের লেকচার মূলত গড়ের জন্য আর গণসংখ্যা নিবেশন সারণীর জন্য এই সূত্রগুলোর প্রয়োজন হয়। সবাই একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিব, সূত্রগুলো খাতায় নোট ডাউন করে নিব। আমি সূত্রগুলো তাহলে এখন মুছে দিই। এখন আমরা যে বলছিলাম শ্রেণীব্যাপ্তির যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আমি দেখিয়ে দেবো। একটা সূত্র হচ্ছে যে আমার পরিসরের মতোই, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এই সূত্রটা পরিসরের সূত্রের মতো সেম, কিন্তু এটা ইউজ হয় কখন? শ্রেণীব্যাপ্তি বিচ্ছিন্নের জন্য। বিচ্ছিন্নের জন্য এই সূত্রটি প্রয়োগ হয়, আর অবিচ্ছিন্নের জন্য জাস্ট কি করতে হবে, আমার প্লাস ওয়ানটা সরিয়ে দিলে অবিচ্ছিন্ন সূত্র হয়ে যাবে। অবিচ্ছিন্নের জন্য আমার শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের সূত্রটি হচ্ছে, যে শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া না থাকে, যদি শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমার সূত্রটি হবে অবিচ্ছিন্নের জন্য সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, আর যদি বিচ্ছিন্ন থাকে বিচ্ছিন্নর ক্ষেত্রে আমাদের এখানে জাস্ট একটা ওয়ান যোগ হবে, আর কিছু না। এভাবে আমরা শ্রেণীব্যাপ্তি বের করতে পারবো যদি প্রশ্নে দেওয়া না থাকে। আর বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, এগুলো আমরা আমাদের লেকচার ওয়ানে শেষ করিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যাদের প্রবলেম হচ্ছে তারা লেকচার ওয়ানটি দেখে নেবে। ঠিক আছে, আমরা শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করতে হয় বুঝলাম। আমাদের শ্রেণীব্যাপ্তি বের করতে হয় না, কারণ প্রশ্নে দেওয়া থাকে। ঠিক আছে, এখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর জন্য যে টপিকগুলো ছিল, পরিসর, শ্রেণীব্যাপ্তি, আমাদের শ্রেণী সংখ্যা, তা আমরা শেষ করেছি, বুঝিয়েছি। এখন আমরা গড় দেখব, কারণ যখন আমরা ম্যাথ করতে যাব গণসংখ্যা নিবেশন সারণী এবং সেই সাথে ম্যাথ একসাথে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটা টপিক দেখি, গড়ের মধ্যে গড় গড় কয় রকম হয়। গড়কে আমরা মূলত মেইন আমাদের এসএসসির জন্য যে দুইটা গড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে গাণিতিক গড় আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। একটা হচ্ছে গাণিতিক গড় আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। মূলত এই দুইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গড়ের ক্ষেত্রে। আরো দুইটি গড় আছে, একটা হচ্ছে নরমাল গড়, একটা হচ্ছে নরমাল গড়, আর একটা হচ্ছে ভারযুক্ত, যেটা আমাদের এসএসসিতে আসার সম্ভাবনা কম। মূলত আমাদের এই দুইটা নিয়েই বেশি ঝামেলা হবে, এই দুইটাই আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। এই গড়টা একদম ইজি, যে উপাত্তগুলো থাকবে সবগুলোকে যোগ করে দিব, যোগ করে দেওয়ার পর যে যোগফলটা পাবো এটাকে এন দিয়ে ভাগ করে দিব। এন তো আমরা জানি মোট গণসংখ্যা। আমার যত মনে করি আমাদের নরমাল গড় বের করার সূত্রটা একদম ইজি। গড় এটা বের করার সূত্র হচ্ছে যে আমার সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। আমি ধরলাম আমাদের এন এর মান ধরলাম কত, এন এর মান ধরি আমরা 10। ঠিক আছে, এন এর মান 10। আমার উপাত্ত দেওয়া আছে কি 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 উপাত্ত দেওয়া আছে, 50, 55, 60, 65, 70, 75, 80, 85। এই সবগুলোকে, এই উপাত্তগুলো যেগুলো দেওয়া আছে এই সবগুলোকে যোগ করে যে যোগফলটা পাবো ওইটা আমরা বসাবো এখানে সামেশন অফ এক্স এর জায়গায়। এখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এক একটা এক্স।
50ও একটা এক্স, 55 একটা এক্স, 60ও একটা এক্স। এই সবগুলা এক্সকে বা এই সবগুলো উপাত্তকে যখন আমরা যোগ করব, যে যোগফলটা পাবো ওইটাই হচ্ছে আমাদের সামেশন অফ এক্স। তো সামেশন অফ এক্স এর জায়গায় আমরা যতগুলো উপাত্ত আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, ওই উদ্দীপকের উপাত্ত সবগুলোকে যোগ করে আমরা সামেশন অফ এক্স এর জায়গায় বসাবো, এবং যে এন এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে বা আমরা বের করব ওইটা, বা মোট গণসংখ্যা যেটা বের করব ওইটা আমরা এন এর জায়গায় বসাবো। বসানোর পর জাস্ট সামেশন অফ এক্স থেকে এন এর মানটা ভাগ করে দেব, ভাগ করে দিয়ে যে রেজাল্টটা পাবো ওইটাই হবে আমাদের আনসার। বুঝতে পেরেছি? এখন ঠিক আছে, আমরা একটি প্রশ্ন তুলব। প্রশ্নটি তুলে আমরা আমাদের গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করে দেখাবো। এখানে আমরা দুইটা প্রশ্ন সলভ করবো আজকে। একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে আমাদের শ্রেণী করে দেওয়া নেই, আমাদেরকে শ্রেণী করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে। আর এখানে আমাকে শ্রেণী করে দেওয়া আছে। এখানে এই প্রশ্নটার মধ্যে আমাকে অলরেডি শ্রেণী ব্যক্তি বা শ্রেণীটা করে দেওয়া আছে। 31 থেকে 40, 40 থেকে 41 থেকে 50, 51 থেকে 60টা করে দেওয়া আছে। আমাকে নতুন করে পরিসর, শ্রেণী ব্যক্তি, শ্রেণী সংখ্যা এগুলো বের করার প্রয়োজন নেই, আমরা সরাসরি অঙ্ক করতে পারবো। কিন্তু এই যে প্রথম প্রশ্নটা আছে, এখানে আমার শুধু উপাত্তগুলো দেওয়া আছে, এলোমেলো করে উপাত্তগুলো দেওয়া আছে, শ্রেণী করে দেওয়া নেই। সেক্ষেত্রে আগে আমাকে শ্রেণী বের করতে হবে। শ্রেণী কেমনে বের করবো? প্রথম আমাকে পরিসর বের করতে হবে, শ্রেণী ব্যক্তি বের করতে হবে, আর আমাদের যে পরিসর আর শ্রেণী ব্যক্তি আছে ওইটা দিয়ে আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। ঠিক আছে? আর এটার মধ্যে সবকিছু করে দেওয়া আছে, জাস্ট আমরা ক্যালকুলেশনে যেতে পারবো। এই দুইটা প্রশ্ন থেকে আমরা আজকে গণসংখ্যা নিবেশন সারণী, এখানে তো গণসংখ্যা নিবেশন সারণী করে দেওয়া আছে, তাই এটাতে করার দরকার নেই। এটা থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী বের করা শিখবো। আর এছাড়া এই দুটো প্রশ্ন থেকে আমরা সলভ করে গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, কীভাবে পরিসর, শ্রেণী সংখ্যা এসব বের করে ওগুলো জানবো। ঠিক আছে? আমরা সলভ করতে যাই। সলভ করতে গেলে প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে স্টার্ট করি। এই প্রশ্নটা কি বলছে দেখি। দশম শ্রেণীর 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর। এগুলো কাদের প্রাপ্ত নম্বর? 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর। ঠিক আছে? কত কত আছে? 27, 24, 15, 17, 40, 41, 49, 30, 22, 21, 27, 28, 33, 19, 33, 21, 22, 23, 26, 23, 25, 25, 50, 23, 26, 28, 48, 36, 37। ঠিক আছে? যেহেতু এখানে আমার শ্রেণীটা করে দেওয়া নেই, সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম কি বের করতে হবে? পরিসর। সর্বপ্রথম আমরা কি বের করব? পরিসর বের করব। সর্বপ্রথম পরিসর বের করার আমরা সূত্রটা এর আগে কি দেখলাম? পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সাথে 1 যোগ। তাহলে আমরা পরিসরের সূত্র, এখানে সর্বোচ্চ মান কোনটা আগে আমরা খুঁজে বের করি। এখানে সর্বোচ্চ মান কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান হচ্ছে যে আমাদের এই 50। 50 হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, আর এখানের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে আমার 15। তার মানে 15 হচ্ছে সর্বনিম্ন, 50 হচ্ছে সর্বোচ্চ মান। ঠিক আছে? তাহলে আমরা আগে লিখবো সর্বোচ্চ মান কি কি আছে। আমরা সলভ করতে যাচ্ছি। সর্বোচ্চ মান হচ্ছে আমার 50, সর্বনিম্ন মান হচ্ছে যে আমার 15। তাহলে এখন আমাকে বের কি করতে হবে? আগে পরিসর। পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান কত? 50, সর্বনিম্ন মান কত? 15, সাথে যোগ 1। তার মানে আনসার হবে 50 থেকে 15 গেলে আমাদের থাকে 35, 35 1 36। ঠিক আছে? বুঝতে পেরেছি? এটা গেল আমার পরিসর। এখন পরিসরের উপর আমার কি দরকার? কারণ আলটিমেটলি আমাকে বের করতে হবে শ্রেণী সংখ্যা, কারণ শ্রেণী সংখ্যা থেকে আমরা এটাকে এভাবে করতে পারবো, শ্রেণীতে নিয়ে যেতে পারবো। তার জন্য আমার দরকার কি? শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি? পরিসর ডিভাইড বাই আমার শ্রেণী ব্যক্তি। তো পরিসর আমরা পেয়ে গেছি কত? 36। এখন আমার দরকার হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি যেহেতু আমার প্রশ্নে দেওয়া নেই, সেহেতু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি।
আমরা ওই যে সূত্র যেটা দেখালাম ওইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনে যাব না, আমরা তো সূত্রগুলো জানছি, কারণ ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম টাইম শ্রেণীব্যক্তি প্রশ্নে দেওয়া থাকে বা 5 অথবা 10 ধরলে হয়। তা আমরা এখানে ধরে নিই, শ্রেণীব্যক্তি ধরে নিচ্ছি 5, শ্রেণীব্যক্তি আমরা 5 ধরে নিচ্ছি। যদি কেউ যদি সূত্রের মাধ্যমে বের করতে চায় সূত্রের মাধ্যমে বের করতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমাদের পরিসর কত পেলাম আমরা 36, শ্রেণীব্যক্তি কত পেলাম আমরা 5, শেষ। আমরা এখন জাস্ট বের করব শ্রেণী সংখ্যাটা। শ্রেণী সংখ্যা বের করি। শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে কি, শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসরকে আমরা কি দিয়ে ভাগ করব, শ্রেণীব্যক্তি দিয়ে ভাগ করব। পরিসর ডিভাইড বাই শ্রেণীব্যক্তি, ঠিক আছে। তো পরিসরের মান কত পেয়েছি আমরা 36, আর শ্রেণীব্যক্তি কত পেয়েছি 5। তাহলে আমার শ্রেণী সংখ্যা কত হবে, এটা ক্যালকুলেশন করলে 7.2। আচ্ছা, আমরা কি 7.2 আমরা শ্রেণী সংখ্যা দ্বারা কি বোঝাই, কয়টা ঘর হবে সেটা বোঝাই। শ্রেণী সংখ্যা দ্বারা আমরা কয়টা ঘর হবে সেটা বুঝি, ঠিক আছে। এখন আমরা কি 7.2 দিয়ে কি বুঝতে পারছি, 7টা ঘর আর 2টা কি, এভাবে তো করা যাবে না। তো আমরা এটাকে রাউন্ড ফিগার নিব। রাউন্ড ফিগার কিভাবে নিব, 8। 7-এর পর দশমিকের পর যদি 1 2 0-এর চেয়ে বেশি হয়, কিসের চেয়ে, 0-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটাকে রাউন্ড ফিগারে ধরে নিব 8। যদি এখানে 6.859 থাকতো তাহলে আমরা 7 ধরে নিতাম। 8.95 যাই থাকে, 6 7 যাই থাকুক না, 0-এর চেয়ে বেশি থাকলে আমরা কি ধরে নিতাম, এর পরের সংখ্যাটাকে রাউন্ড ফিগারে ধরে নিতাম। আশা করি শ্রেণী সংখ্যা ক্লিয়ার। তাহলে শ্রেণী সংখ্যা আমরা কত পেলাম, 8। এই জিনিসটা একটু মনে রাখবে, আর কারো যদি বুঝতে সমস্যা হয় স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে ধাপে ধাপে বুঝে নিবে, পিছনে রিভাইন্ড করে বুঝে নিবে। তো শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম কত, 8। তাহলে আমাদের প্রায় কাজ শেষ। এখন জাস্ট আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করব। তা আমাদেরকে মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা আমাদের কত, 8। আসি আমরা আমাদের গণসংখ্যা নিবেশন সারণীতে। শ্রেণী সংখ্যা কত পেলাম আমরা এর আগে, শ্রেণী সংখ্যা হচ্ছে আমার 8, শ্রেণী সংখ্যা 8, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণীটি আঁকব। প্রথমে যে লাইনটি হবে, প্রথমেরটা হবে কেবলমাত্র নাম লেখার জন্য। প্রথমেরটা কি হবে, নাম লেখার জন্য। প্রথম কলামটা হবে শ্রেণী সংখ্যা, প্রথম কলাম শ্রেণী সংখ্যা। দেন দ্বিতীয় কলামটি হবে আমার ট্যালি, দ্বিতীয় কলামটি হবে ট্যালি চিহ্ন বা ট্যালি। তারপরে তৃতীয় কলামটি হবে আমার গণসংখ্যা, ঠিক আছে। তো প্রথমে যে রোটি থাকবে ওইটা নর্মালি আমরা সব ক্ষেত্রে সেম, নর্মালি প্রথম রোটার জন্য আমার একটা কাউন্ট করতে হবে না। প্রথম রোটাতে আমরা শ্রেণী সংখ্যা ট্যালি গণসংখ্যার জন্য রেখে দিই। এরপরে কয়টা কলাম হবে বা কয়টা রো হবে এটা আমরা কেমনে বুঝবো, এইটা নির্ভর করে আমার এই শ্রেণী সংখ্যার উপর। আমার শ্রেণী সংখ্যা যত, এখানে নিচে ততটি রো হবে। এখানে শ্রেণী সংখ্যা কত আমার 8, তাহলে এখানে রো হবে কয়টি, 8টি, মানে 8টি শ্রেণী বের হবে। এখানে শ্রেণী সংখ্যা যেহেতু 8 বের হয়েছে, সেক্ষেত্রে এখানে আমার শ্রেণী কয়টা বের হবে, 8টা শ্রেণী বের হবে। সেজন্য আমরা কয়টা রো দিব, 8টা রো দিব। পরীক্ষায় আমরা ইজিলি এভাবে শ্রেণী সংখ্যা বের করে ইজি টেকনিক দিয়ে আমরা এখানে রো বের করতে পারি, যদি আমাদেরকে শ্রেণী করে দেওয়া না থাকে। তাহলে এখানে আমরা টোটাল 8টা শ্রেণী দিব। এখানে আমাদের টোটাল এখন 8টা শ্রেণী হয়ে গিয়েছে, ঠিক আছে। 8টা দিছি না, 8টা দেওয়ার পর শেষে আমরা আরেকটা লাইন অ্যাড করব। এই লাইনটা কেন অ্যাড করেছি, এই লাইনটা অ্যাড করেছি মোট লেখার জন্য। এই লাইনটা অ্যাড করার প্রয়োজন হয় না, তারপর আমরা অ্যাড করেছি কেন, ওই আমাদের n এর মানটা লেখার জন্য। তাহলে আমাদের মূল রো কয়টা, যেখানে আমাদের শ্রেণী হবে ওইটা হচ্ছে 8টা। কেমনে, এই 8টা থেকে আমরা 8টা শ্রেণী দিছি, তারপর প্রথমেরটা নাম লেখার জন্য, শেষেরটা মোট যোগফল লেখার জন্য, ঠিক আছে। এখন আমরা শ্রেণী করি। আমার সর্বনিম্ন সংখ্যা কোনটা, 15।
সর্বনিম্ন সংখ্যা কত? 15। এখন শ্রেণী হবে কয়টা? 8টা। আচ্ছা, প্রথম আমরা স্টার্ট করবো কি দিয়ে? 15 দিয়ে স্টার্ট করবো। সর্বনিম্ন যেহেতু 15 দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? 15 থেকে কয় ঘর যাব বা কত সংখ্যা পুঞ্জরে যাব, এটা নির্ভর করে কিসের উপর? শ্রেণী ব্যবধানের উপর বা শ্রেণী ব্যক্তির উপর। আমার শ্রেণী ব্যক্তি যত দেওয়া থাকবে আমরা তত ঘর পর্যন্ত যাব বা তত সংখ্যা পর্যন্ত যাব। এখন আমরা এখানে আমাদের শ্রেণী ব্যক্তি কত ধরেছিলাম? আমরা আমাদের শ্রেণী ব্যক্তি ধরেছিলাম 5, তাই আমরা 5 ঘর পর্যন্ত যাব। তাহলে 15 থেকে স্টার্ট করি, তাহলে 15, 16, 17, 18, 19, তাহলে আমরা এখানে লিখবো কত? 19। এর পরবর্তী লাইন, এখন আমাদের 19-এর পর আসবে 20। 20-এর পর আবার আমরা শ্রেণী ব্যক্তি 5, যেহেতু 5 ঘর নিব, 20, 21, 22, 23, 24, তাহলে আমরা আসবে 24। এরকম করে করে আমরা 5 ঘর নিয়ে নিয়ে আমরা ক্যালকুলেশনটি সলভ করব, ঠিক আছে? এখন আসবে 25 থেকে আমাদের আসবে 29, 30 থেকে আমাদের আসবে 34, 35, তারপর আসবে 35 থেকে আমাদের আসবে 39, তারপর আমাদের আসবে 40 থেকে 46, তারপরে আসবে আমাদের 45 থেকে 49, তারপরে আসবে আমাদের 50 থেকে 54। কয়টা ঘর গেল? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, শ্রেণী সংখ্যা অনুযায়ী 8টা ঘর গেল। তার মানে আমাদের শ্রেণীগুলো রেডি হয়ে গিয়েছে, আমাদের আর শ্রেণী বের করার দরকার নেই। এগুলোই হচ্ছে আমাদের মূলত শ্রেণী, ঠিক আছে? এখন আমরা দেখব এই যে শ্রেণীগুলো আমরা বের করলাম, ওইখানে তো আমার কোন কোন সংখ্যাটা আছে, আমার টেলি কত হচ্ছে, গণসংখ্যা কত হচ্ছে। আচ্ছা দেখি তো, 15 আর 19-এর মধ্যে কোন কোন সংখ্যাটা এখানে আছে, কয়বার আছে? 15 আর 19-এর মধ্যে কয়টা সংখ্যা আছে আমরা এখানে আমাদের দেখি। 15 আর 19-এর মধ্যে 15 আছে, 17 আছে, তারপরে আমাদের 15, 17, তারপরে আমাদের আছে 19, তারপরে আছে আর কোন সংখ্যা আছে আমাদের? না, নেই। তার মানে 15 আর 19-এর মধ্যে আমাদের সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে আমার ট্যালি চিহ্ন কয়টি হবে? 1টি, 2টি, 3টি। গণসংখ্যা কত হবে? 3। ক্লিয়ার? তার মানে 15 আর 19-এর মধ্যে আমার সংখ্যা আছে কয়টি? এখানে 3টি। তাই ট্যালি চিহ্ন কয়টি দিচ্ছি? 3টি। আর আমার গণসংখ্যা হবে কয়টি? 3টি। এবার 20 থেকে 24-এর মধ্যে দেখি, 20 থেকে 24-এর মধ্যে কয়টি সংখ্যা আছে? একটি আছে। 20 থেকে 24-এর মধ্যে একটি, তারপরে 2টি, 3টি, তারপরে 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। টোটাল আমার কয়টি আছে? 8টি সংখ্যা আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। টোটাল 8টি সংখ্যা আমার আছে। তাহলে 8টি সংখ্যা আমরা এভাবে ট্যালিটি কিভাবে দিব? প্রথমে 1, 2, 3, 4। আমি 5টা কিভাবে দিব? গতকালকে বলেছিলাম 5টা এইভাবে দিব। 5, 6, 7, 8। তাহলে আমার টোটাল হচ্ছে কত? 8। ক্লিয়ার? এখন 25 থেকে 29-এর মধ্যে কয়টি আছে দেখব। 25 থেকে 29-এর মধ্যে কয়টি আছে? 25 থেকে 29-এর মধ্যে আছে আমার এই একটি, তারপরে আছে 2টি, 3টি, তারপরে আছে 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। টোটাল 8টি আছে। তাহলে 25 থেকে 29-এর মধ্যেও কয়টি আছে? 8টি আছে। তো আমরা লিখি 8টি, সেম এটার মতো। 1টা, 2টা, 3টে, 4টা, 5টা। 1টা, 2টা, 3টা, 5টা, 6টা, 7টা, 8টা, টোটাল 8টা। ক্লিয়ার? তারপরে এখন দেখবো 30 এবং 34-এর মধ্যে কয়টা আছে। 30 এবং 34-এর মধ্যে আছে আমার এখানে 30, 1টা, 2টা, তারপরে আছে আমার 3টা, 4টা, টোটাল আমার আছে 4টা। 1টা, তারপরে আছে 1টা, 2টা, 3টা, 4টা। টোটাল আমার আছে কত? 30 থেকে 34-এর মধ্যে আমার আছে টোটাল 4টা আছে। তাহলে আমরা 4টা লিখলাম, 1টা, 2টা, 3টা, 4টা। তারপরে আমাদের তারপর হচ্ছে 35 থেকে 39। 35 থেকে 39-এর মধ্যে কয়টি আছে? 35 থেকে 39-এর মধ্যে আমাদের আছে, 35 থেকে 39-এর মধ্যে আমাদের শুধুমাত্র 2টি আছে। 35 থেকে 39-এর মধ্যে 2টি আছে। তাহলে আমরা লিখবো কয়টি? 35 থেকে 39, 2টি, 2। তারপর 40 থেকে 44-এর মধ্যে কয়টি আছে? 40 থেকে 44-এর মধ্যে একটি আছে, 2টি আছে, তারপরে হ্যাঁ 40 থেকে 39-এর মধ্যে আমাদের টোটাল 3টি আছে।
40 থেকে 44-এর মধ্যে আমাদের কেবলমাত্র দুইটি আছে, 48 হবে এর পরে। 40 থেকে 44-এর মধ্যে দুইটি। এরপরে 45 থেকে 49-এর মধ্যে কয়টি আছে ওইটি বের করো। 45 থেকে 49-এর মধ্যে একটি, তারপরে দুইটি, তার মানে 45 থেকে 49-এর মধ্যে আমাদের আছে কেবলমাত্র দুইটি, তার মানে লিখবো দুইটি। তারপর 50 থেকে 54-এর মধ্যে কয়টি আছে? 50 থেকে 54-এর মধ্যে কেবলমাত্র একটা আছে, তাহলে একটা, এখানে লিখবো 1। এখন এর পরের লাইনটা আমরা যেটা হচ্ছে n এর মান বের করার জন্য, মোট গণসংখ্যা বের করার জন্য। এটা হচ্ছে n ইকুয়াল টু আমরা যোগ করি, যোগ করলে কত হয় আমাদের? 20, 26, 27, 28, 29, 30। n এর মান সব সময় এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে মোট, ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে। যেমন এখানে n এর মান হলো 30, তার মানে 30 জন ছাত্রের সাথে এটা ম্যাচ হয়ে গিয়েছে। এটাই হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। এভাবে ধাপে ধাপে আমাদের গণসংখ্যা নিবেশন সারণীটি বের করতে হয়। প্রথমে আমাকে পরিসর বের করতে হয়, তারপরে আমাকে শ্রেণীব্যাপ্তি যদি দেওয়া না থাকে, আমরা যদি না ধরি, সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করে শ্রেণীব্যাপ্তি বের করতে হয়। তারপরে পরিসর এবং শ্রেণীব্যাপ্তি থেকে আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারি সূত্র অ্যাপ্লাই করে। ওই শ্রেণী সংখ্যা যত পাবো এখানে ততটি শ্রেণী হবে, আর এক্সট্রা থাকবে নামের ঘর, আর একটা থাকবে যোগফলের। এভাবে করে আমরা 15 থেকে 19-এর মধ্যে কয়টি আছে সংখ্যা, 20 থেকে 24-এর মধ্যে কয়টি আছে, প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কয়টি সংখ্যা আছে ওগুলো আমরা ট্যালি আকারে লিখবো, তারপর এখানে সংখ্যা আকারে লিখবো। এভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী বের করতে পারবো। এভাবে আমরা পরীক্ষায় গণসংখ্যা নিবেশন সারণী বের করব। আচ্ছা, এটা গেল গণসংখ্যা নিবেশন সারণী। এখন গণসংখ্যা নিবেশন সারণীতে আমরা বের করে ফেলছি। এখন আমরা কেমনে গণসংখ্যা নিবেশন সারণী তো বুঝে গেছি কেমনে বের করতে হবে, এখন কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমরা গড় বের করব, ওইটা একটা কোয়েশ্চেন। এখন এই টাইপের যেগুলো থাকে ওইখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার পর গাণিতিক গড় বললে গাণিতিক গড় বের করতে হবে। গাণিতিক গড় বের করার জন্য সারণীতে একটু চেঞ্জেস আছে। আমরা গাণিতিক গড়ে যাওয়ার আগে একটু নর্মাল গড়টা আগে করে ফেলি। গাণিতিক গড়ে যাব, কিন্তু তার আগে একটি নর্মাল গড় বের করতে হবে আমাকে। নর্মাল গড় কিভাবে বের করব? নর্মাল গড় বের করার জন্য আমরা কেবলমাত্র এই যে সংখ্যাগুলো আছে এগুলো সবগুলোকে যোগ করে দিই। প্রথমে সকল উপাত্তের যোগফল, সকল উপাত্তের যোগফল। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করব। 27, 24, 30, সবগুলো উপাত্তকে যোগ আকারে রেখে সবগুলো যোগফল বের করতে হবে। টোটাল সবগুলো যোগফল হবে যে আমাদের 869। ঠিক আছে, এখন আমরা গড় কিভাবে বের করবো? নর্মাল গড় বের করার সূত্র, নির্ণেয় গড়। যদি গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় বের করতে না বলে তখন আমরা এটা ব্যবহার করব। নির্ণেয় গড় সমান x বার ইকুয়াল টু সামেশন অফ x ডিভাইড বাই n। সামেশন অফ x কত আমার? 869। আর n এর মান এর আগে মোট গণসংখ্যা এর আগে আমরা বের করেছিলাম, ওইটা হচ্ছে কত আমাদের? টোটাল 30। তাহলে আমরা আমাদের 869 থেকে 30 কি করব? ভাগ করব। 869 থেকে ভাগ 30 আমাদের কত আসে? 28.96 বা 97 ধরতে পারি আমরা। ঠিক আছে, আমার নির্ণয় গড় কত হবে? এত। এইভাবে আমরা স্বাভাবিক গড় বের করতে পারি। এটা কেবলমাত্র এই গড়টা কোথায় বের করতে হয়? যখন আমার উপাত্ত এরকম দেওয়া থাকবে, আমার যখন উপাত্তগুলোকে এভাবে দেওয়া থাকবে, তখন আমরা যদি প্রশ্নে গাণিতিক গড় বা সংক্ষিপ্ত গড় বলা না থাকে, শুধু বলে গড় নির্ণয় করো, তখন এই উপাত্ত থেকে আমরা এই প্রসেসে আমরা গড় নির্ণয় করতে পারি। এখন হলো নর্মাল গড় কিলো। এখন আমরা বের করব কি? সংক্ষিপ্ত পদ্ধতি বা গাণিতিক গড়। আগে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় বের করব। সংক্ষিপ্ত পদ্ধতির গড় বের করার জন্য আমাদের কিছু ঝামেলা আছে, কিছু ক্যালকুলেশন করতে হয়। তার আগে আমরা আমাদের প্রথমে গণসংখ্যা নিবেশন সারণী শেষ, গড় শেষ। এখন আমরা এই যে প্রশ্নটি আছে এটা থেকে আমরা গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। ঠিক আছে,
গাণিতিক গড় কেমনে করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কেমনে করব ওইটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। প্রথমে আমরা শুরু করব গাণিতিক গড় দিয়ে। প্রথমে স্টার্ট করব গাণিতিক গড়। গাণিতিক গড়ের সূত্র আমরা জানি। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে যে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের সূত্র। ঠিক আছে, এখানের জন্য এই সূত্রটি ক্যালকুলেশন করার জন্য আমার সামেশন অফ এফ আই এক্স আই লাগবে। আর সামেশন অফ এফ আই এক্স আই বের করার জন্য সবার আগে আমাকে এফ আই আর এক্স আই বের করতে হবে। সেই জন্য আমার একটি বক্স আঁকতে হবে। আগে প্রথমে আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নের মধ্যে আমার শ্রেণী বের করতে হবে না, এখানে বের করতে হয়েছে কারণ এখানে শ্রেণী করে দেওয়া ছিল না। এখানে বের করতে হবে কারণ এখানে শ্রেণী বের করে দেওয়া অলরেডি আছে। তাই আমাকে নতুন করে পরিসর, শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা এগুলো দিয়ে আমার শ্রেণী বের করার কোনো প্রয়োজন নেই। এখানে আমার করে দেওয়া আছে, আমরা সরাসরি অঙ্কে যেতে পারি। তাহলে আমাদের প্রথমে এখন যে গাণিতিক গড়টা তৈরি করব এটার জন্য যে গণসংখ্যা নিবেশন সারণীটি হবে ওইটা এরকম। যে সারণীটি আমরা তৈরি করব ওইখানের মধ্যে আমার কলাম হবে কয়টি? আমার টোটাল কলাম হবে যে প্রথমে শ্রেণী সংখ্যার জন্য একটা কলাম বা শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যক্তির জন্য একটা কলাম, এরপরে আসবে মধ্যমান, এরপরে আসবে আমার গণসংখ্যা, এরপর আমার এফ আই এক্স আই। ঠিক আছে, প্রথমে আমরা এখানে শ্রেণী সংখ্যা লিখি বা শ্রেণী ব্যক্তি, যেহেতু প্রশ্নের শ্রেণী ব্যক্তি দিয়েছে আমরা শ্রেণী ব্যক্তি লিখবো। এখানে আমরা শ্রেণী ব্যক্তিও লিখতে পারি, শ্রেণী সংখ্যাও লিখতে পারি। আমরা যেহেতু প্রশ্নের শ্রেণী ব্যক্তি দিয়েছে আমরা শ্রেণী ব্যক্তি লিখব। এখানে হবে মধ্যমান, এটা হচ্ছে শ্রেণী মধ্যমান যেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। শ্রেণী মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। এরপরে গণসংখ্যা, শ্রেণী গণসংখ্যা যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, এই কলামের মধ্যে শ্রেণী ব্যক্তিগুলো লিখবো, এখানে মধ্যমানগুলো লিখবো, এখানে গণসংখ্যাগুলো লিখবো। এখানে গিয়ে আমরা এফ আই এক্স আই মানে হচ্ছে যে এই এফ আই এর সাথে এই এফ আই এর যে মানটি থাকবে ওইটার সাথে মধ্যমানের যে মানটি থাকবে ওই দুটাকে গুণ করে এখানে বসাবো। আমাদের রো কয়টা হবে? এখানে রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা 7টা রো দিব। একটা, দুইটা, তিনটা, চার, এবং শেষ আমাদের আরেকটি কলাম হবে, আরেকটি রো হবে। ওই রোটি হচ্ছে আমার যোগফলের জন্য। মূলত এইটাই হচ্ছে আমার কিসের সারণী? গাণিতিক গড় নির্ণয় করার জন্য গণসংখ্যা নিবেশন সারণী। এখানে আমাদেরকে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকবে, কিন্তু এই সারণী দিয়ে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো না। গাণিতিক গড় নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের মধ্যমানের প্রয়োজন হবে এবং এফ আই এক্স আই এর প্রয়োজন হবে। সেই জন্য আমাকে এই ছকটা থেকে এই ছকটা তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আমরা শ্রেণীগুলো লিখি। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে হচ্ছে আমাদের 90, 91 থেকে 100। এখন আমরা গণসংখ্যা, এখানে যেহেতু আমার গণসংখ্যা বের করার প্রয়োজন হচ্ছে না, গণসংখ্যা আমাকে এখানে দেওয়া আছে। যদি আমাকে এই অবস্থায় দেওয়া থাকতো তখন আমাকে অবশ্যই পরিসর করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হতো, তারপর আবার গণসংখ্যাও বের করতে হবে, কারণ এখানে আমাকে সবকিছু দেওয়া আছে। তাই আমার নতুন করে বের করার প্রয়োজন নেই, আমরা জাস্ট দেখে দেখে গণসংখ্যাগুলো লিখে ফেলবো। 6, 8, 10, 12, 5, 7, 2। তাহলে আমাদের মোট গণসংখ্যা কত হচ্ছে? আমাদের মোট গণসংখ্যা হবে 50। কত হচ্ছে দেখি গণসংখ্যাটা আমাদের? 10, 20, 30, হ্যাঁ 50। টোটাল আমার গণসংখ্যাটা হচ্ছে 50। তার মানে আমার এটা কিসের মান? এটা হচ্ছে আমার এন এর মান, যেটা আমার পরে দিয়ে অঙ্কে লাগবে। ঠিক আছে, এখন আমরা মধ্যমানটা কেন বের করব? মধ্যমান বের করা একদম ইজি। মধ্যমান বের করার সূত্র একদম ইজি। মধ্যমান আমরা বের করি কিভাবে? এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি।
সবাই সূত্রটা একটু ভালো করে দেখে নেবে, কারণ মধ্যমান বের করা একদম ইজি। মধ্যমান বা xi এটা বের করার সূত্র হচ্ছে আমাদের এই যে প্রথম সংখ্যাটা আছে, শ্রেণীর প্রথম সংখ্যার সাথে শ্রেণীর দ্বিতীয় সংখ্যা যোগ করব। শ্রেণীর প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। শ্রেণীর যে প্রথম পদটি আছে এটার সাথে শ্রেণীর দ্বিতীয় যে পদটি আছে ওইটিকে আমরা কি করব, যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের কি বের হয়ে যাবে, আমাদের মধ্যমান বেরিয়ে যাবে। প্রত্যেকটা শ্রেণীর জন্য এই সূত্রটা প্রয়োগ করে মধ্যমান বের করতে হবে। এখানেও আমরা 31-এর সাথে 40 যোগ করব, 40 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা কি পেয়ে যাব, আমাদের মধ্যমান পেয়ে যাব। তো সূত্রটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নেবে। আমাদের 41-এর সাথে 40 যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করলে আমাদের আসে 35.5। এরপরে 41-এর সাথে আমাদের কত 50 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে হয় 45.5। এরপর আমাদের এই দুইটা বের করার পর আমাদের আর বের করার প্রয়োজন, আমরা আমাদের মতো করে লিখে দেব 35, 45, 55, এখানে হবে 65.5, এটা হবে 75.5, এটা 85.5, এটা হবে 95.5। মোটমাট সব এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যবিন্দুগুলো বেরিয়ে যাবে। এখন আমাদের মধ্যমানটা বেরিয়ে গেল বা মধ্যবিন্দুটা বেরিয়ে গেল। এখন আমাদের দরকার কি, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো। ঠিক আছে, এটা আর এটা গুণ করে এখানে বসাবো। তো এভাবে সবগুলা গুণ করে করে সবগুলো প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা fi xi পাবো। প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা fi একটা xi আমরা পাবো। তাহলে আমরা fi xi গুলো বের করে লিখি। এভাবে করে আমাদেরকে এই দুইটা মানে xi প্রত্যেকটা শ্রেণীর xi আর fi গুণ করে এখানে বসাতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীর fi xi পাবো। এরকম প্রত্যেকটা শ্রেণীর fi xi বের করার পর গিয়ে আমরা সবগুলো fi xi যোগ করব। যোগ করার পর আমরা সামেশন অফ fi xi পাবো। এই সবগুলা শ্রেণীর fi xi যোগ করার পর আমরা কি পাবো, সামেশন অফ fi xi পাবো, যার মান হচ্ছে 3086। ঠিক আছে, 3086। ঠিক আছে, আমরা এই fi xi গুলো কিভাবে পাচ্ছি, প্রত্যেকটা শ্রেণীর xi এর সাথে fi গুণ করে পাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের সুতরাং নির্ণয় গাণিতিক গড় কেমনে বের করব। সুতরাং নির্ণয় গাণিতিক গড় x বার সমান, সূত্রটা লিখবো আগে। সূত্রটা হচ্ছে কি, সূত্র অবশ্যই লিখতে হবে। অনেকে সূত্র না লিখে সরাসরি ক্যালকুলেশন করে দেয়, আমরা সূত্র সহ লিখবো। তাহলে সামেশন অফ fi xi এর মান আমরা পেয়েছি কত, 3086 এবং আমরা n এর মানও পেয়েছি। n এর মান কত পেয়েছি, 50। এখন আমরা fi xi এর মানও পেয়েছি, n এর মানও পেয়েছি। এখন জাস্ট আমাদেরকে আনসার লিখতে হবে। আনসার হচ্ছে আমাদের কত, 61.72, 61.72, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গাণিতিক গড়। এইভাবে করে আমাদের গাণিতিক গড় বের করতে হবে। ঠিক আছে, ছক দেওয়া থাকলে আমাকে এই প্রসেসে গাণিতিক গড় বের করতে হবে। আর যদি ছক এভাবে শ্রেণী দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম দেওয়া থাকলে আগে আমরা পরিসর, ব্যক্তি এবং শ্রেণী সংখ্যা থেকে শ্রেণী বের করব, গণসংখ্যা বের করব, একসাথে এইভাবে করতে হবে। ক্লিয়ার? আশা করি কারো গাণিতিক গড় এবং গণসংখ্যা নিবেশন সারণীতে সমস্যা থাকার কথা না। এখন লাস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন একটা বিষয়, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সেটা কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আচ্ছা, মধ্যমান কিভাবে নির্ণয় করে সেটা বুঝতে পেরেছি তো, এটা মনে রাখবে, কারণ এখানে অবশ্যই গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে মধ্যমান দরকার হবে। মধ্যমান বের করা ছাড়া আমরা গাণিতিক গড় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে পারবো না। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টি আছে ওটার মধ্যে কিছুটা চেঞ্জেস আছে, যার কারণে এটা একটু ডিফিকাল্ট। এখানে কিছুটা চেঞ্জ করতে হবে আমাকে। কি চেঞ্জ করতে হবে, একটা কলাম বাড়বে। প্রথমে আমরা এটা লিখি, এটা কি পদ্ধতি গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে যে x বার a প্লাস সামেশন অফ fi ui। আচ্ছা, এর আগে যে আমরা গাণিতিক পদ্ধতিতে গড় করি সেখানে আমার সূত্র কি ছিল? xi, কিন্তু এখানে এসে চলে এসেছে কি? ui। তার মানে আমাকে ইউ বের করতে হবে। ইউ জিনিসটা কি? আমাদের ইউ জিনিসটা কি সেটা বের করতে হবে, যার জন্য আমাদের xi এর এখন এখানে xi এর প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হবে কি? এখানে একটু চেঞ্জেস আসবে। এখানে আমার xi এর প্রয়োজন নেই, আমার প্রয়োজন হবে ui। ui বের করার একটি সূত্র আছে। ওই ui বের করার সূত্রটি দিয়ে আমরা ui বের করব। ui বের করার সূত্রটি হচ্ছে আমার এটা, ui equal to xi minus a divide by h। xi কে আমরা a দিয়ে বিয়োগ করব, ঠিক আছে, তারপরে h দিয়ে ভাগ করব, ঠিক আছে। এভাবে ভাগ করলে আমাদের কি বের হয়ে যাবে? আমাদের ui বের হয়ে যাবে। প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা ui বের করতে হবে, সেক্ষেত্রে আমার একটা কলাম বাড়বে। একটা কলাম বাড়ছে, এটা কিসের কলাম? এটা হচ্ছে ui এর কলাম। ui এর কলাম কি? সূত্র এখানে লিখে দিব আমরা, পরীক্ষার সময় সূত্র এভাবে লিখে দিব, xi minus a divide by h। সূত্রটি হবে, সূত্র এভাবে পরীক্ষার হল, এভাবে পরীক্ষার হলে সূত্রটা এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এটা লিখে দিলে ভালো। সূত্রটা হচ্ছে ui xi minus a divided by h। এটা হচ্ছে আমাদের কি? ui এর ক্যালকুলেশন। এখন আমরা xi মানে আমরা এটাকে বুঝছি প্রত্যেকটা শ্রেণীর xi হচ্ছে এগুলা। এটা প্রথম শ্রেণীর xi, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয়, এটা চতুর্থ শ্রেণীর xi। তাহলে xi তো আমরা পারবো বসাতে। এখন a কোথায় পাবো? a কোনটা? a কেমনে পাবো? এই যে আমাদের মধ্যমানগুলো বের হয়েছে না, এই মধ্যমানগুলো একদম মিডল যে পয়েন্টটি আছে এটাকে আমরা a ধরবো। এই মিডল পয়েন্টটাকে আমরা a ধরবো। এখানে উপরে তিনটা, এখানে নিচে তিনটা, এটা মিডল হচ্ছে কত? 65.5। আমার যে শ্রেণীর মধ্যমানগুলো আছে, এই শ্রেণী ব্যক্তির যে মধ্যমানটা আছে ওই মধ্যমানকে আমরা কি ধরবো? a ধরবো। তাহলে আমার a এর মান কত হবে? 65.5, ঠিক আছে। তারপরে h কোনটা? আমরা যে এর আগে যখন প্রতীকের চিহ্নগুলো লিখেছি, পরিচিতিগুলো দেখিয়েছিলাম, তখন আমরা বলেছি h মানে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি। আমরা শ্রেণী ব্যক্তি কত? আমাদের শ্রেণী ব্যক্তি আমরা ধরেছি 5। এখানে শ্রেণী ব্যক্তি কত সেটা আমরা দেখতে পেয়ে, শ্রেণীর এটার মধ্যকার ব্যবধান কত? 31 আর 40-এর মধ্যকার ব্যবধান কত? 10। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি কত? এখানে 10। তাহলে আমাদের h এর মান কত হবে? 10। তাহলে h এর মান হচ্ছে এখানে 10। এর মান কত হবে? 65.5। বারবার বলতেছি এর মান কোনটাকে ধরবো আমরা? আমাদের মধ্যমান যেগুলো আছে ওই মধ্যমানের মিডল পয়েন্টকে আমরা a ধরবো, ঠিক আছে। তাই এই যেহেতু এখানে মিডল পয়েন্ট হচ্ছে 65.5, তাহলে আমরা এটাকে ধরবো কি? a। আর আমাদের h এর মান কত হবে? শ্রেণীব্যক্তি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমাদের শ্রেণীব্যক্তি হচ্ছে 10, এর মান হচ্ছে আমাদের 65.5। এখন আমরা xi এর জায়গায় বসাবো কত? প্রথম শ্রেণীর জন্য, এই প্রথম শ্রেণীর জন্য xi এর জায়গায় বসাবো কি? xi এর জায়গায় বসাবো 35.5, তারপর মাইনাস a এর জায়গায় বসাবো কত? 65.5, তারপর নিচে বসাবো কত? h এর জায়গায় কত বসাবো? h কত আমাদের? h হচ্ছে 10, তাই নিচে বসাবো কত? 10। বুঝছি নাকি বুঝি নাই? এভাবে করে আমরা আমাদের ক্যালকুলেশনটি করব। তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনটি করে দেখি কত আসে। 35.5, তারপর মাইনাস 65.5 ভাগ 10, তাহলে আমাদের কত আসে? -3। এভাবে করে আমরা আমাদের সকল ইউআই বের করব। -3, তারপর হয় -2, তারপরে -1। এরপরে যখন আমরা এটাতে যাব, যেহেতু এখানে 60 এর মান কত? 65.5, আবার এখানে শ্রেণী কত? 65.5, তাহলে দুইটা থেকে দুইটা বিয়োগ করলে 0, 0কে যেটা দিয়ে ভাগ করি না কেন আমাদের আনসার কত আসবে? আমাদের আনসার আসবে 0। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে আমাদের এখানে আনসার কত আসবে? 0, ঠিক আছে।
এরপর আবার আমাদের এখানে আনসার কত আসবে 1 2 3 1 2 3। এভাবে করে আমরা আমাদের সকল ইউআই এর মান বের করেছি। এখন জাস্ট সিম্পল, এখন জাস্ট আগে ওখানে এফআই এক্সআই বের করতাম, এখানে এফআই ইউআই বের করব। এফআই ইউআই কিভাবে বের করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো। তারপর শেষে গিয়ে আমাদের কি বের হবে, সামেশন অফ এফআই ইউআই বের হবে। সবগুলোকে যোগ করলে সামেশন অফ এফআই ইউআই বের হবে। এখানে আমার ইউআই সামেশন অফ ইউআই বের করার কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে এন এর মান আর সামেশন অফ এফআই ইউআই এর মান। তা আমরা এটা গুণ করে এগুলো বের করি, কত আসে। প্রথমটা 6 আর 3, 3 6 18 মাইনাস 18, 8 আর 2, 8 2 16 মাইনাস 16, 10 একে 10 মাইনাস 10, এখানে 0, 12 ইন্টু 0 ইকুয়াল টু 0, তারপর এখানে 5, এখানে 14, এখানে 6। এটা হচ্ছে আমার এফআই ইউআই এর মান। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবে, কেউ যদি না বুঝে একটু পজ করে দেখে নেবে। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের সবগুলোর গুণফল, সবগুলোকে প্লাস করতে হবে। এখানে আমাদের প্রত্যেকটা শ্রেণীর জন্য আমার কি বের, এখানে প্রত্যেকটা শ্রেণীর জন্য ইউআই বের হয়েছে, প্রত্যেকটা শ্রেণীর জন্য এফআই বের হয়েছে। তারপর আমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য এফআই আর ইউআই কে গুণ করে এফআই ইউআই বের করছি। এখন প্রত্যেকটা শ্রেণীর যেহেতু এফআই ইউআই বের হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শ্রেণীর এফআই আর ইউআই কে যোগ করে সামেশন অফ এফআই ইউআই বের করব। সবগুলো আমরা যোগ করি, কত হয়, সবগুলোকে যোগ করলে আমার আনসার আসবে -19। সবগুলোকে যোগ করে আমার আনসার আসবে -19। তাহলে আমার এফআই ইউআই এর মান হচ্ছে কত, -19। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা আমাদের প্রশ্নের জন্য যে ইম্পর্টেন্ট ছিল সামেশন অফ এফআই ইউআই, ওইটা আমরা বের করে ফেলেছি -19, আর এন এর মান 50, এ এর মান আমরা এখানে পাইছি কত 65.5, এইচ এর মান কত 10। এখন জাস্ট আমরা সূত্রটা বসাই দিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। এর মান কত পাইছি আমরা 65.5। সামেশন অফ এফ আই এক্স এর মান কত, ইউআই এর মান কত পাইছি আমরা -19, আর এইচ এর মান পাইছি আমরা কত 10, কারণ এটার মধ্যকার ব্যবধান হচ্ছে 10। আর আমরা এন এর মান কত পাইছি, এন এর মান হচ্ছে আমাদের 50। এখন জাস্ট আমরা কি করব, এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটি বের হয়ে যাবে। জাস্ট এটা ক্যালকুলেশন করার পর আমাদের নির্ণয় গড় বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করি আমরা, কত আসে 61.7। আমাদের আনসার হচ্ছে 61.7। সবাই একটু প্রসেসটা একটু পজ করে দেখে নিবে, অথবা রিভাইন্ড করে পুরো প্রসেসটা আরেকবার দেখে নিবে কিভাবে আমরা এখান থেকে এখানে বের করেছি। আশা করি সবাই আজকে যে আমরা টপিকগুলো শেষ করলাম, একটা হচ্ছে গড়, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতির গড়, গণসংখ্যা নিবেশন সারণী, এগুলো সবগুলা বুঝতে পেরেছো। আশা করি কিভাবে এ বের করলাম আমরা, এইচ কিভাবে বের করলাম। এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তিটা প্রশ্নেই দেওয়া থাকবে, শ্রেণী ব্যক্তি, বা যদি দেওয়া না থাকে আমরা এটার ব্যবধান বের করলেই বুঝতে পারবো। তারপরে আমাদের আছে ইউআই কেমনে বের করতে হয়, ইউআই এর সূত্রটা। তারপরে আমাদের যে সূত্রগুলো আমরা দিলাম, গড়ের সূত্রগুলো, ওগুলা। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছে। আর কারো যদি কোনো সমস্যা থাকে তারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে কি সমস্যা হয়েছে, বা বুঝার কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। আশা করি আজকের টপিকটি ক্লিয়ার। আশা করি এই টপিক নিয়ে বা গড় বা গণসংখ্যা নিবেশন সারণী নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আজকের জন্য লেকচার 2 এখানেই শেষ। আমাদের ম্যাথ এপিসোড 2 আজকে এখানেই শেষ। আজকে আমরা আমাদের প্রথম লেকচারে আমরা ম্যাথের পরিসংখ্যানের বেসিকগুলো শেষ করেছি। আজকে লেকচার 2টা আমরা গণসংখ্যা নিবেশন সারণী, গড়ের বিভিন্ন শ্রেণী বিভাগে গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতি গড়, নর্মাল গড়, এগুলো সবগুলো আমরা শেষ করেছি। আশা করি এখানে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তোমরা এই ভিডিওটি সেভ করে নেবে, এবং সেভ করে এই ভিডিও থেকে তোমরা পজ করে স্লো ডাউন করে তোমরা আমাদের পুরো লেকচারটা আবার ভালো করে দেখে নিতে পারো এবং নোট ডাউন করে রাখতে পারো।
এরপরের লেকচার 3-তে আমরা মধ্যক প্রচুরক নিয়ে আলোচনা করব, মধ্যকের কীভাবে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তার নেক্সট ভিডিওতে আমরা এসব নিয়ে আলোচনা করব। এখন আমাদের একটু ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে যে বিগত যে সহকারী শিক্ষক পরীক্ষা হয়েছিল ওইটাতে প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার পরও সরকার এটার প্রতি উদাসীন, তারা তাদের দোষ স্বীকার করতে নারাজ। কিন্তু এই প্রশ্ন ফাঁসের কারণে অনেক যারা পরীক্ষা দিয়েছে তা অনেকে যারা মেধাবী, যারা পড়াশোনা করে 3-4 মাস কষ্ট করে বছরের পর বছর কষ্ট করে যারা পরীক্ষা দিয়েছে, এটা তাদের জন্য পুরোপুরি অন্যায়। আমরা সকলেই জানি প্রশ্ন ফাঁস হয়েছে, গাফিলতি হয়েছে, পরীক্ষায় মানুষ ডিভাইস নিয়ে এটা কয়েকটা কেন্দ্রের ঘটনা যেখানে ডিভাইস নিয়ে ধরা খেয়েছে। এছাড়াও অনেকগুলো কেন্দ্র আছে যেখানে হয়তো ধরা খায়নি, তারা পরীক্ষা দিয়েছে, তারা হয়তো ভালো রেজাল্ট করবে, কিন্তু এটা মেধাবীদের জন্য খুবই অন্যায়পূর্ণ একটি আচরণ, যেটা সরকার বা আমাদের যে পরিচালনা কমিটি আছে, পরীক্ষা পরিচালনা কমিটি আছে, তারা এইসব মানতে নারাজ। তো আমরা চাই যাতে পরীক্ষাটি আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষাটি আবার নেওয়া হোক, যারা মেধাবী তাদেরকে সুযোগ দেওয়া হোক, যারা অন্যায় করে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষাটি দিয়েছে তাদেরকে যাতে বাতিল করা হয়, অন্যায় যারা মেধাবী তাদের সাথে সাথে ন্যায় বিচার করা হয়। এটা আমার আহ্বান, আমার একটাই রিকোয়েস্ট, যাতে পরীক্ষাটা আবার নেওয়া হোক। আজকের ভিডিও এতটুকুই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।